দর্শক, অবশেষে তীব্র ক্ষোভ ও সহিংসতার মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, যার পেছনে আছে ১৯টি তাজা প্রাণ, যাদের অধিকাংশই তরুণ। নেপালে এখনও পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী পদত্যাগের পর সর্বশেষ পরিস্থিতি কি, সে ব্যাপারে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন স্টার নিউজের সিনিয়র নিউজরুম এডিটর নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ, আপনাকে স্বাগত। আপনাকে আমরা গত দুদিন ধরে দেখছি, গতকাল সকাল থেকে বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল। বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটি শুরু করলেও পরবর্তীতে ছাত্র জনতার একটা সম্মিলিত আন্দোলনে পরিণত হয়। ফলস্বরূপ একদিন পরই আজকে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হলো। আসলে বিক্ষোভে কি এমন ছিল যে ১৯টি প্রাণ গেল এবং মাত্র একদিনের ব্যবধানে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে একটি সরকার পতন করতে পারে? দেখুন, বিষয়টি আসলে খুবই মর্মান্তিক। একদিনে যে ১৯ জন তাজা প্রাণ চলে গেল, এটি আসলে এদের বয়স কিন্তু ঠিক এই ১৮, ২০, ১৫, যারা একেবারেই স্কুলের শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী। আপনি দেখে থাকবেন যে কালকের যে বিক্ষোভটি সকালবেলা শুরু হয় কাঠমান্ডু সহ আশপাশের যে শহরগুলো রয়েছে সেখানে, এই বিক্ষোভগুলোতে দেখবেন যে স্কুল ড্রেস পরা ছেলেমেয়েরা কিন্তু রাস্তায় নেমে এসেছিল। তারা শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ শুরু করেছিল। এক পর্যায়ে যখন সেই পার্লামেন্টের কাছাকাছি এলাকায় পৌঁছায়, তখন আসলে পুলিশের সঙ্গে সংঘর্ষটা বেঁধে যায়। এক পর্যায়ে সেটি দিন গড়িয়ে বেলা গড়িয়ে যখন বিকেল হয়ে যায়, তখন পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে কারফিউ পর্যন্ত জারি করতে হয়। কিন্তু এর মধ্যে যেটি হয়েছে, সেখানে শুধুমাত্র রাবার বুলেট বা সাউন্ড গ্রেনেড যেটি বলি না কেন, এর সঙ্গে কিন্তু তাজা গুলিও কিন্তু ব্যবহার করেছে, যার কারণেই মূলত এত সংখ্যক প্রাণহানি, তাও একটি মাত্র যে ৮-১০ ঘন্টার ব্যবধানে কিন্তু এতগুলো প্রাণ ঝরে গেছে। এই বিষয়টি মূলত গোটা যে সরকার ব্যবস্থা সেটিকে কিন্তু নাড়িয়ে দিয়েছে। আপনি যেমনটা বলছিলেন যে আমরাও একই কথা বলছি যে একদিন বা দুদিনের ঘটনা প্রবাহ এটি, কিন্তু এটার শুরুটা কিন্তু একদিন বা দুদিন আগে ঘটেনি। আমরা জানি যে একটি ঘটনাকে কেন্দ্র করে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা হয়েছে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ ২৬টি প্ল্যাটফর্ম নেপাল সরকার নিষিদ্ধ করেছে। মূলত এটি ছিল এই বিক্ষোভের কারণ। এটি কেন নিষিদ্ধ করা হলো, কিংবা এর পেছনের ঘটনাটা কি, সেটা একটু বলবেন। দেখুন, বিষয়টি আসলে যদি আমাদের একটু ব্যাখ্যা করতে হয়, তাহলে আমাদের গত মাসে যেতে হবে। সেটি হলো গত মাসের ১৭ অগাস্ট একটি আদেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট। সেখানে বলা হয়েছিল যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং এক্স সহ অন্যান্য যেই সামাজিক মাধ্যমগুলো রয়েছে, সেগুলো আসলে নেপালে পরিচালিত হচ্ছিল উইদাউট আপনার পারমিশন, অর্থাৎ রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু সেখানে ব্যবসা করা হচ্ছিল। দেশটির সরকার চাচ্ছিল যে এই প্রতিষ্ঠানগুলো আসলে নিবন্ধিত হোক তাদের তথ্য মন্ত্রণালয়ের অধীনে। কিন্তু সেটি যে বিষয়টি এমন পর্যায়ে গিয়েছে যে তারা এর আগেও শুধুমাত্র যে সুপ্রিম কোর্টের যেই রায় সেটি নয়, এর আগেও আসলে বারবার সরকার তাগাদা দিয়েছিল যে তোমরা আসলে যদি ব্যবসা করতে চাও তাহলে আমাদের দেশের যে নিয়ম সেটি মেনে তোমরা রেজিস্ট্রেশন করো। কিন্তু বারবার এই নোটিশ দেওয়ার পরও এই প্রতিষ্ঠানগুলো আসলে রেজিস্ট্রেশন করছিল না। পরে সরকার যেটি করেছে, সরকার বাধ্য হয়ে আদালতে গিয়েছে। আদালত সেখানে রায় দিয়েছে যে এটি যেন দ্রুত রেজিস্ট্রেশনের আওতায় আসে। সবশেষ যেটি হয়েছে যে সরকার গত ২৮ অগাস্ট একটি নির্দেশনা জারি করে যে আগামী ১ সপ্তাহের মধ্যে এই প্রতিষ্ঠানগুলোকে সরকারের যেই নিবন্ধন সেই নীতিমালার আওতায় আসতে হবে। কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো এই সর্বশেষ নোটিশ পাওয়ার পরও কিন্তু তারা নিবন্ধিত হয়নি। সেই নিবন্ধন না হওয়ার কারণে মূলত এই গত যে ৪ সেপ্টেম্বর এদিন কিন্তু সরকার তাদের যে নীতিমালা সিদ্ধান্ত সেটির আলোকে এই সেবাগুলো বন্ধ করে দেয়। সেখানে বন্ধ করা হয়েছিল ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স সহ সব মিলিয়ে গণমাধ্যমের তথ্য বলছে যে ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে বন্ধ করা হয়েছিল। এখন এই যে পরিস্থিতিটি আসলে এ পর্যন্ত গড়িয়ে এসেছে, এর সঙ্গে শুধুমাত্র যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের কারণেই মূলত যে শিশু, কিশোর কিংবা যারা এই সাধারণ মানুষ রয়েছে তারা যে আসলে নেমে এসেছে, বিষয়টি এইরকম নয়। এর সঙ্গে আরও একটি কারণ আসলে পুরোপুরি জড়িত। সেটি হচ্ছে যে নেপালের যে বর্তমান সরকার, এই সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যারা বিক্ষোভকারী ছাত্র জনতা
তারা বলছে যে এই সরকার আসলে প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতিটাকে এমনভাবে রূপায়িত করেছে সেটি পুরোপুরি প্রাতিষ্ঠানিকভাবে ছড়িয়ে গেছে, যার কারণেই মূলত এই একে তো হলো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ, তার সঙ্গে যে সরকারের যে দুর্নীতি অপশাসন এই বিষয়টি জড়িয়ে এসেছে। সব মিলে বিষয়টি একদিনের ব্যবধানে একে তো হলো 19 জন ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, অন্যদিকে আবার এ ধরনের দুর্নীতি অপশাসন দুটো মিলে সবশেষ এটি পরিবর্তিত হয়েছে সরকার পতনের আন্দোলনে, এবং সেটি সবশেষ আমরা দেখলাম। বলছিলেন দুর্নীতি এবং অপশাসন এবং সরকার পতন আন্দোলনের কথা। আমরা সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা দেখেছি, আমাদের চোখের সামনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান আমরা দেখেছি, বাংলাদেশেও কিছু কারণের মিল আছে, বাংলাদেশে যে গণ অভ্যুত্থানটি হয়েছে সেখানেও। এছাড়াও সার্বিয়াতে দেখেছি, কেনিয়াতে, এবং খুব নিকটবর্তী গেল কদিন আগে ইন্দোনেশিয়াতে বড় বিক্ষোভ হয়ে গেল, সেখানেও প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশে দেশে এই বিক্ষোভগুলোর নেতৃত্বে সাধারণত জেনজিকে দেখা যাচ্ছে, তরুণ প্রজন্মকে। হঠাৎ করে এই ধরনের বিক্ষোভ কিংবা আন্দোলনে তরুণ প্রজন্মের ব্যাপক অংশগ্রহণ, যেখানে আমরা প্রায়শই বলতে শুনি যে তরুণ প্রজন্ম এখন স্মার্টফোন কিংবা ইন্টারনেটের বাইরে কোনো কিছু ভাবতে পারে না, বাস্তব জীবনে বেরিয়ে এসে তাদের যে এই ধরনের বিক্ষোভ বা দাবি আদায়ের আন্দোলনে অংশগ্রহণ করার যে ব্যাপারটি দেশে দেশে ছড়িয়ে পড়ছে এই জেনজি বা এই প্রজন্মের মধ্যে, এটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আসলে এখন যদি এটিকে ব্যাখ্যা করতে হয়, এই ইন্টারনেট বলেন আর স্মার্টফোন বলেন, এগুলো আসলে এখন আর একেবারেই বিলাসীপূর্ণ নয়, এগুলো আসলে একেবারেই মৌলিক বেসিক নিডস, যেটাকে আমরা বলি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 4-5টার মধ্যেই আমাদের সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন যেটি হয়েছে এটি আসলে গ্লোবাল ভিলেজ হয়ে যাওয়ার কারণে, ইন্টারনেটের এই বিস্তৃতির কারণে মূলত এই স্মার্টফোন, ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলো আসলে একেবারেই বেসিক হয়ে গেছে। এখন এর মাধ্যমে ব্যবসা করছে মানুষ, এর মাধ্যমে যোগাযোগ করছে, এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করে ফেলছে। তো এই যে পরিষেবা, এগুলো যখন বন্ধ করে দেওয়া হয় সরাসরি, তখন আসলে মানুষ ক্ষুব্ধ হবে, এটি কিন্তু খুবই স্বাভাবিক, এবং সেটি আসলে হচ্ছে। এবং আপনি খেয়াল করবেন যে আপনি বলছিলেন যে ইন্দোনেশিয়া কিংবা সার্বিয়ায় বিক্ষোভ হয়েছে, সেখানেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িত, একই সঙ্গে ইন্দোনেশিয়ায় হচ্ছে, সেখানে মেস পিপল নেমেছে, সঙ্গে শিক্ষার্থীরাও ছিল, একই সঙ্গে কেনিয়ায় হয়েছে, অন্যান্য দেশে হচ্ছে। কিন্তু এখানটাতে যে শিক্ষার্থী কিংবা কম বয়সী মানুষ যে নেতৃত্বে চলে আসছে, এটি মূলত ব্যাপার হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই শক্তি, সেটি আসলে আমরা দেখছি। কোনো একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এখন কিন্তু সবার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসছে, আর এর মাধ্যমে মনস্তাত্ত্বিক যে পরিবর্তন, সেটি এক দেশ থেকে অন্য দেশে, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে কিন্তু আসলে ছড়িয়ে যাচ্ছে। বিশেষ করে গণমাধ্যমে আসার আগেই কিন্তু যে কোনো তথ্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়ে যাই। যেমন ধরুন, আমরা যদি গতকালকের বা আজকের ঘটনাই দেখি যে গতকালকে 19 জন মানুষ মারা গেছে, আমরা গণমাধ্যমে আসলে প্রথমে 6 জন পাচ্ছি, কেউ বলছে 9 জন, কেউ 14 জন, কেউ 18 জন, 17 জন, এভাবে আসলে কিন্তু বাড়ছিল বা কমছিল, এক এক তারতম্য আমরা দেখছি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকার পরও যে এই বিস্তৃতিটা ঘটেছে, মূলত তাদের মধ্যে যে ভিপিএনের ব্যবহার কিংবা অন্যভাবে তারা আসলে তথ্যগুলো আসলে পেয়ে যাচ্ছিল, যার কারণে সরকার যদিও এই তথ্য প্রযুক্তি যে মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করেছে, কিন্তু সেটি আলটিমেটলি কিন্তু বন্ধ করা যায়নি। তথ্য যেটি প্রচারের কিংবা তরুণ সমাজ পাওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু তারা যে কোনো উপায়ে কিন্তু পেয়েছে, যার কারণে সবশেষ আজকে শুধুমাত্র যে শিক্ষার্থীরা কালকে ছিল, আজকে নেমেছে একেবারে তাদের অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু নেমে এসেছে। আপনি দেখে থাকবেন যে আমরা ভিডিওতে দেখেছি যে কারফিউ কিন্তু ভেঙে হাজার হাজার মানুষ কিন্তু রাজধানী কাঠমান্ডুতে চলে এসেছে। একই সঙ্গে প্রেসিডেন্ট বাসভবন কিংবা প্রধানমন্ত্রীর বাসভবন, একই সঙ্গে পার্লামেন্ট ভবন কিন্তু আসলে জ্বালিয়ে দিয়েছে। এই যে ম্যাসিভ যে আপরাইজিং, এটি আসলে এমনি এমনি হয়নি। এখানে প্রচ্ছন্নভাবে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ব্যবহার, সেটির মাধ্যমে তথ্য পেয়েছে এই জেনজিরা, এবং এর মাধ্যমেই এই টোটাল যে আন্দোলনটি সেটি তারা সংগঠিত করেছে। আরেকটা বিষয় যুক্ত করতে চাই, আমাদের সহকর্মী শেখ আশিক নেপালে আছেন, তিনি আমাদেরকে সেখান থেকে জানাচ্ছিলেন, সেখানকার শিক্ষার্থীরা বলছেন যে এই আন্দোলনের পেছনে বাংলাদেশের জুলাই আগস্টের ঘটনার একটা অনুপ্রেরণার কথা কিন্তু শিক্ষার্থীরা বলছেন। আপনার সঙ্গে শেখ আশিকের কথা হয়েছে, সে ব্যাপারটা একটু বলবেন।
নিশ্চয়ই তিনি সেখানে বাংলাদেশ নেপালের ম্যাচ কাভার করতে গিয়েছিলেন, কিন্তু গিয়েই পড়েছেন এই বিপদের মুখে। তিনি কাভার করেছেন, সেখানে তিনি হোটেলে যেই কক্ষে তিনি ছিলেন সেখান থেকেও তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন সবশেষ খবরাখবর। কিন্তু যেটি গতকালকের খবর, তিনি অনেকের সঙ্গে কথা বলেছেন যারা একেবারেই কম বয়সী, 18, 19, 20 এই বয়সের যে শিক্ষার্থীরা রয়েছে, তারা বলেছে যে আমরা রিসেন্ট টাইমে আমরা বাংলাদেশের যেই আপরাইজিং যেটি আমরা দেখেছি, এই গণ অভ্যুত্থান আমরা দেখেছি, সেখান থেকে আসলে আমরা অনুপ্রাণিত হয়েছি। তাদের বক্তব্যটি হচ্ছে যে সরকার যেহেতু অনিয়ম দুর্নীতিতে ডুবেছে এবং প্রাতিষ্ঠানিকভাবে এটি বিস্তৃতি ঘটেছে এবং ছড়িয়ে পড়েছে, তারা আসলে এ থেকে একটি পরিত্রাণ চায় এবং যেটি বাংলাদেশে ঘটেছিল সেটি আবার সেখানে ঘটেছে। এর সঙ্গে যদি আমরা আরেকটু যাই, আমরা ইন্দোনেশিয়াতে ঠিক রিসেন্ট টাইমে এই গত সপ্তাহে দেখলাম যে সেখানে পার্লামেন্ট মেম্বারদের যে বেতন সেটি অস্বাভাবিকভাবে বাড়ানোর কারণে কিন্তু সেখানকার মানুষজন নেমে এসেছিল রাস্তায়। একই সঙ্গে সার্বিয়ায় আমরা গত সপ্তাহে দেখেছি যে সেখানে যে অপশাসন, দুর্নীতি, অনিয়ম সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে এবং সেখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আসলে মাঠে নেমে এসেছে। সুতরাং এই একটি ঘটনাকে আরেকটা ঘটনা সারা বিশ্বব্যাপী আসলে কিন্তু ছড়িয়ে যায়। এর আগে আপনি যে আরব স্প্রিং যেটি আমরা দেখেছি, সেখান থেকে মূলত এই রিসেন্ট এই 1 দশকের মধ্যে এই ঘটনাগুলো কিন্তু আসলে বিস্তৃতি ঘটেছে। আচ্ছা, আমরা শেষ করব, খুব সংক্ষেপে জানবো। আমরা এখনো পর্যন্ত আমাদের হাতে যে তথ্য আছে, আমরা জানতে পেরেছি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিনি দেশ ত্যাগের পরিকল্পনা করছেন। গুঞ্জন আছে তিনি দুবাই পালিয়ে যেতে পারেন। সেনাবাহিনী প্রধানও তাকে এই ব্যাপারে পরামর্শ দিয়েছেন। আপনার কাছ থেকে খুব সংক্ষেপে এই শেষ বিষয়টা জানতে চাবো যে এখন কি ঘটবে। এখন আসলে যেটি ঘটার তিনি পরিকল্পনা নিয়েছেন, আমরা গণমাধ্যমের তথ্য থেকে জানতে পেরেছি যে তিনি আসলে দুবাইয়ে যাওয়ার জন্য মনস্তাত্ত্বিক যে একটা সিদ্ধান্ত সেটি তিনি নিয়েছেন। একই সঙ্গে তার আসলে দেশ ত্যাগের যে বিষয়টি সেটি আসলে ঘটবেই। সেটি তিনি দুবাই যান কিংবা তাকে মনে করা হয় যে তিনি চীনপন্থী রাজনীতিবিদ, তার যে সরকারের যে কাঠামো সেটি চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর জন্য তিনি সম্প্রতি আপনি জানেন যে চীন সফর করেছেন। সেখানকার যে সম্মেলন ছিল সেখানে তিনি গিয়েছেন, সেখানে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠক করেছেন, দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলাপ করেছেন। কিন্তু এখন বলা হচ্ছে যে তিনি দুবাইয়ে যাওয়ার জন্য তার যে প্রাইভেট জেট রয়েছে সেটিতে তিনি যাবেন। কিন্তু যে 19 জন যে ছাত্র জনতাকে হত্যা করা হলো এবং 2 থেকে 300 মানুষ কিন্তু এখনও ম্যাসিভলি আপনার আক্রান্ত হয়েছে। তো এই মানুষগুলোর যে দায় সেটি কিন্তু এখনকার যে সরকারি দলের যে এমপিরা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, এমনকি বিরোধী দল তো অবশ্যই বিরোধিতা করছেই, এই 2 পক্ষ থেকেই কিন্তু কেপি শর্মা ওলি কিন্তু চাপে রয়েছেন। গতকালকে যে বৈঠকটি হয়েছে, তিনি পরিস্থিতি শান্ত করতে না পেরে তিনি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। সেখানে তিনি বড় ধরনের তোপের মুখেই পড়েছেন। সরকারি দলের এরই মধ্যে আপনি জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী গতকালই পদত্যাগ করেছেন। আজকে কেপি শর্মার যে পদত্যাগ সেটির খবর আসার আগেই আমরা খবর পেয়েছি যে কৃষিমন্ত্রী পদত্যাগ করেছেন, একজন সচিবও পদত্যাগ করেছেন। তো এই যে তার বিরুদ্ধে টোটাল মানুষের বা সরকার বেসরকারি পুরো কাঠামোটি যে তার বিরুদ্ধে চলে গেল, অন্যদিকে সাধারণ মানুষও তার বিরুদ্ধে চলে গেল, তার তো আসলে এই দেশে নেপালে থাকাটা আসলে নিরাপদ নয়। যেহেতু তার বিরুদ্ধে এখন লিগ্যাল চার্জ গঠন হবে, তাকে বিচারের মুখোমুখি হতে হবে। এই বিষয়টি থেকে তিনি আসলে এড়িয়ে যাওয়ার জন্যই কিন্তু এখন তিনি দেশ ত্যাগের জন্য চেষ্টা করছেন। আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি, এই বিষয়টা আলোচনায় আসা দরকার যে এই যে আন্দোলনটি এখন পর্যন্ত চূড়ান্ত রূপ নিল, এটি কিন্তু এমনি এমনি হয়নি। গত কয়েক মাস ধরেই কিন্তু সরকারের যে মন্ত্রী এমপিদের বিরুদ্ধে যে আর্থিক অনিয়ম দুর্নীতির যে অভিযোগ করা হচ্ছে, যেটি সবশেষ আমরা এখন দেখলাম আজকে, এটি বলা হচ্ছে যে তাদের মন্ত্রী এবং এমপিদের যে সন্তানরা তারা আসলে বিদেশে পড়ালেখা করছে। এটি আপনি জানবেন যে এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে এমনটাই ঘটে যে রাজনীতিবিদদের সন্তানরা আসলে নিজ দেশে পড়ালেখা করছে না। এটি অনেক ক্ষেত্রেই ঘটে, বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তান বলেন, আশপাশের দেশগুলোতে এমনটাই ঘটে আসলে, এবং নেপালের ক্ষেত্রেও সেটিই ঘটেছে। সেখানকার যে বিক্ষোভকারীরা কিংবা বাচ্চারা যারা নেমেছে গতকালকে, স্কুল কলেজের শিক্ষার্থীরা, তারা বলছে যে তাদের সন্তানরা বাইরে পড়াশোনা করছে, লাক্সারিয়াস জীবনযাপন করছে, এবং এটিকে তারা একটা টার্ম ব্যবহার করছে যেটি হচ্ছে ন্যাপো কিডস।
এই ন্যাপোকিটস শব্দটার মূলত ব্যাখ্যাই এটি যে সন্তানরা লাক্সারিয়াস জীবনযাপন করবে, অন্যদিকে এটির যে আয়ের যে সোর্স বা তার বাবা মা থেকে এই টাকাটা পেল এটির কোনো ব্যাখ্যা দেওয়া হবে না। তারা বলছে যে এই যে এমপি মন্ত্রী কিংবা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সন্তানরা বাইরে পড়াশোনা করছে, তাহলে আমাদের জীবন কোথায়? আমরা কেন তাদের মতো করে সুন্দর করে জীবনযাপন করতে পারছি না? এক শ্রেণী শুধুমাত্র লাক্সারিয়াস জীবনযাপন করবে, আর্থিক অর্থবিত্তে সমৃদ্ধ হবে, আমাদের জীবন হুমকিতে থাকবে, আমরা বেকারত্ব বরণ করব, আমরা শিক্ষা চিকিৎসা থেকে বঞ্চিত হব। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু হ্যাশট্যাগের মাধ্যমে তারা ব্যাপকভাবে প্রচার করছিল। আরেকটি বিষয় যে সরকার কেন এটি বন্ধ করছে, যে 26টি গণমাধ্যম বন্ধ করেছে, সেখানে বলা হচ্ছে যে নিবন্ধন করেনি এজন্য বন্ধ করেছে। কিন্তু আরও একটি ব্যাখ্যা রয়েছে যে সরকার বলছে যে এই যে গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে সরকারের বিরুদ্ধে কিংবা প্রচ্ছন্নভাবে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সরকারের বিরুদ্ধে আসলে মিস ইনফরমেশন প্রচার করা হচ্ছিল, যে কারণেই মূলত তারা এই সিদ্ধান্তটি নিয়েছে। সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে এখনকার যে কেপি শর্মার যে পরিণতি, সেটি আসলে এই দেশে নেপালে থাকলে তাকে অবশ্যই এই সাজার মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। সে কারণেই হয়তো তিনি এখন পালিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেটি এই ধরনের আপরাইজিংয়ের পরে যে ধরনের সরকার পতন ঘটে, সেই সরকারের প্রধানরা আসলে পালিয়েই যায়। এটি রিসেন্ট অতীতে আমরা দেখেছি এবং আগেও দেখেছি, এবং তার ক্ষেত্রে এমনটাই ঘটবে বলে আশা করা যায়। নূর, আপনাকে ধন্যবাদ। আপনি ঘটনার উপর চোখ রাখছেন, আমরা হয়তো আবারও ফিরে আসবো এই ঘটনা নিয়ে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং এর আগের দুদিনের ঘটনা প্রবাহ নিয়ে, যে বিক্ষোভে প্রাণ হারিয়েছেন অন্তত 19 জন নেপালি নাগরিক, যাদের অধিকাংশই তরুণ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।